নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, আজ 18 জানুয়ারির দিকে কিন্তু আমরা সবাই তাকিয়েছিলাম সকাল থেকে শিয়ালদা কোর্ট কি রায় দেয় আরজিকর ঘটনায়, সেই দিকে আমরা যখন তাকিয়েছিলাম। অনির্বাণ দাস প্রধান বিচারপতি শিয়ালদা কোর্টের, তিনি কিন্তু একদম দোষী সাব্যস্ত করলেন ধৃত সিভিক ভলেন্টিয়ার, যাকে কলকাতা পুলিশ ঘটনার ঠিক পরের দিনই ধরেছিল এবং নিজেদের হাজতে নিয়েছিল। তার পরবর্তীতে সিবিআইও তদন্ত করে তাকেই দোষী হিসাবে কিন্তু দেখায় এবং সেই ক্ষেত্রে কিন্তু একদম সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা কোর্ট, যেখানে এতদিন ধরে মামলাটা চলছিল এবং ভারতীয় ন্যায় সংহিতা, যে নতুন ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে, তার নতুন ধারা অনুযায়ী 64 নম্বর ধারা, 66 নম্বর ধারা এবং 113 ক্লজ এ, এই তিনটি ধারায় কিন্তু মূলত তাকে দোষী সাব্যস্ত করা হয়। আজ দুপুর 2টো নাগাদ প্রথমে অভয়ার বাবা মা কোর্ট চত্বরে আসেন এবং সেই ক্ষেত্রে কিন্তু সেখানে জুনিয়র ডাক্তাররাও সেই কোর্ট রুমের ভেতরে ঢোকেন এবং সঞ্জয় রায়কে যখন অনির্বাণ দাস বিচারপতি তিনি নিয়ে আসতে বলেন, পুলিশকে নির্দেশ দেন সঞ্জয় রায়কে কাঠগড়ায় এনে দাঁড় করানোর জন্য, তখন কিন্তু কোর্টের মধ্যে একটু উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে কিন্তু আমরা যা জানতে পারছি কোর্টরুম সূত্র মারফত, যে এই যখন ঘটনা ঘটে সম্পূর্ণভাবে, তখন কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় দুপুর 2:20 নাগাদ এবং তার পরবর্তীতে অনির্বাণ দাস বিচারপতি তিনি কিন্তু সম্পূর্ণভাবে সঞ্জয় রায়কে জানিয়ে দেন যে এই যে ভারতীয় ন্যায়বিধি অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, তার যে তিনটি ধারা 64 নম্বর, 66 নম্বর এবং 113 ক্লজ এ ধারা, এই তিনটি ধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করেছে কোর্ট এবং তাকে দোষী হিসেবে পাওয়া গেছে সম্পূর্ণ তথ্য প্রমাণ এবং সম্পূর্ণ যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সমস্ত কিছুর উপর ভিত্তি করে, এবং তাকে সেই কথা শোনানো হয় যে তাকে দোষী হিসেবে পাওয়া গেছে আরজিকর ঘটনায় এবং আরজিকরের যে মৃতা চিকিৎসক যিনি ডাক্তারবাবু ছিলেন, যাকে অত্যাচার করে, শারীরিক অত্যাচার করে, মানসিক অত্যাচার করে রীতিমতন নিহত করা হয়, তাকে কিন্তু মৃত্যুমুখী করে দেওয়া হয় এবং তারপর তিনি আমাদের ছেড়ে চলে যান এবং সেই ঘটনায় কিন্তু সঞ্জয় রায়কে কোর্ট দোষী সাব্যস্ত করেছে। এই ঘটনা সঞ্জয় রায়কে জানানোর পর সঞ্জয় রায় কিন্তু নিজে তাকে কিছু বলতে বলা হয়, অর্থাৎ কোর্টের পক্ষ থেকে তিনি কিছু বলবেন কিনা, সঞ্জয় রায় কিছু বলবেন কিনা নিজের সপক্ষে, সেটা যখন জানতে চাওয়া হয়, সঞ্জয় রায় কিন্তু নিজের সপক্ষে বলেন যে তিনি কিছু করেননি এবং তিনি যে চাঞ্চল্যকর তথ্যের কথা আজকে কিন্তু কোর্ট রুমে বলেছেন, সেখানে কিন্তু অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা লুকিয়ে আছে, একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত কিন্তু সঞ্জয় রায় দিয়েছেন। তিনি একজন আইপিএস অফিসারের কথা বলেছেন, যিনি নাকি সঞ্জয় রায়কে ফাঁসিয়েছেন এবং তিনি সমস্ত ঘটনা জানেন, এমন দাবি করছেন সঞ্জয় রায়। এবং তার সঙ্গে তিনি বলছেন যে কথা, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন তিনি সবসময় রুদ্রাক্ষের মালা পরে থাকেন এবং এই ঘটনা যদি তিনি করতেন, এই ঘটনার সঙ্গে কোনোভাবে যদি তিনি জড়িত থাকতেন, তাহলে তার রুদ্রাক্ষের মালা কিন্তু ছিঁড়ে যেত। সুতরাং তিনি এই কাজ করেননি এবং রুদ্রাক্ষের মালা এখনো পর্যন্ত তার গলায় রয়েছে। এই যে কথা তিনি বলছেন, তা কিন্তু আগে তার মুখে শুনতে পাওয়া যায়নি। তিনি আগে বলেছেন তাকে ফাঁসানো হয়েছে, আজকেও তিনি বলছেন তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু এই রুদ্রাক্ষের যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য, সেটা কিন্তু অবশ্যই এটা নতুন তথ্য তার মুখে আজকে আমরা শুনতে পেয়েছি 18 জানুয়ারি এবং সেটা নিয়ে পরবর্তীতে পুলিশ বা পরবর্তীতে কোর্ট নির্দেশ দেবে কিনা তদন্ত করা, সেটা কিন্তু আমরা অবশ্যই জানবো। সঞ্জয় রায় যখন আজকে এই কথাগুলি বলে যাচ্ছিলেন কোর্টের সামনে এবং তিনি আরো কিছু বলছিলেন, ঠিক তখনই কিন্তু অনির্বাণ দাস বিচারপতি তিনি বলেন যে আপনার কথা পরবর্তীতে সোমবার দিন শোনা হবে এবং তার পরবর্তীতে আপনাকে সাজা শোনানো হবে। এবং সেই জায়গা থেকেই কিন্তু সঞ্জয় রায়কে বলা হয় যে আপনার বিচারপতি, আপনার আইনজীবীর সঙ্গে আপনি যোগাযোগ করুন এবং আপনার আইনজীবীর মাধ্যমে আপনি বলবেন আগামী দিন কোর্টে, অর্থাৎ 20 জানুয়ারি, এই 20 জানুয়ারি আপনি কোর্টে আসবেন এবং আপনার যা বক্তব্য আপনি কোর্টের সামনে রাখবেন। তার পরবর্তীতেই আপনার যে সাজা আমরা তৈরি করেছি, সেই সাজা আপনাকে শোনানো হবে। আমরা জানি না 20 জানুয়ারি যে সাজা তৈরি করা হয়েছে তা কোনোভাবে বদলে যাবে কিনা, সেই রায় কোনোভাবে বদলে যাবে কিনা। সঞ্জয় রায়ের সমস্ত কথা শোনার পর কিন্তু সঞ্জয় রায় কিন্তু আজকে একাধিক তথ্য কোর্টের সামনে তুলে ধরতে চেয়েছিলেন এবং সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। তার পরবর্তীতে যে তাৎপর্যপূর্ণ ঘটনাটি কোর্ট চত্বরে ঘটে, কোর্ট রুমের অভ্যন্তরে, যে সঞ্জয় রায়কে কিন্তু অনির্বাণ দাস বিচারপতি তিনি নিয়ে চলে যেতে বলেন এবং সেই সময় কিন্তু আমরা দেখতে পাই যে সঞ্জয় রায় কোথাও গিয়ে একটু অসুস্থ বোধ করছিলেন, হয়তো
তিনি একটু থমকে দাঁড়িয়ে পড়ছিলেন, তিনি চোখ বুজে দাঁড়িয়ে পড়ছিলেন এবং সেই যে একটা ঘটনা, তখন পুলিশের মাধ্যমে কিন্তু তাকে প্রায় পাজাকোলা করেই কিন্তু নিয়ে যাওয়া হয়, কোর্ট থেকে বের করা হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সঞ্জয় রায়কে বের করে নিয়ে যাওয়ার পর কিন্তু ভিকটিম অর্থাৎ অভয়ার যে বাবা, তিনি কিন্তু উঠে দাঁড়িয়ে মহামান্য বিচারপতি এবং শিয়ালদা কোর্টের যে জাজ তাকে উদ্দেশ্য করে রীতিমতন কেঁদে ফেলেন এবং আবেগঘন হয়ে কিন্তু তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন কোর্টকে এবং তিনি বলেন যে যে আস্থাটা তারা বিচার ব্যবস্থার উপর রেখেছিলেন সেটা হয়তো কোথাও গিয়ে একটু হলেও সার্থক হলো। এবং সেই যে ঘটনা পরবর্তীতে বাইরে বেরিয়ে এসে এই অভয়ার বাবা এবং মা কিন্তু যে কথাটা আগেও বলেছেন সেই কথাটা কিন্তু আবারও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে যে একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার একটা ইঙ্গিত বা একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে তারা আগেও দাবি তুলেছিলেন এবং সেই দাবিটা কিন্তু কোর্ট চত্বরের বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে আজকেও আবারও অভয়ার বাবা এবং মা তোলেন। আমরা জানি না পরবর্তীতে অভয়ার বাবা এবং মা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন কিনা, দ্বারস্থ হলেও সেই ক্ষেত্রে কি হতে পারে সেটাও আপনাদের জানিয়ে রাখি যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে বিচারপতি তারা কিন্তু এই যে লোয়ার কোর্টে যে রায় হবে সেই রায় যা হওয়ার কথা অন্তত আপনাদের সেটা আগে বলে দিই যে এই যে রায় হবে সোমবার দিন বিচারপতি অনির্বাণ দাস এই রায় শোনাবেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনি বলেই দিয়েছেন যে সঞ্জয় রায়কে সর্বনিম্ন আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ তাকে কিন্তু ফাঁসির সাজা শোনানো হতে পারে। আবারও বলছি সর্বনিম্ন তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু আমৃত্যু অর্থাৎ 14 বছর বা 16 বছরের সময়কাল জুড়ে যে যাবজ্জীবন কারাদণ্ড কোর্টের পক্ষ থেকে দেয়া হয় তা কিন্তু সঞ্জয় রায়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না এবং তাকে কিন্তু আমৃত্যু অর্থাৎ তিনি যতদিন বেঁচে থাকবেন তাকে কিন্তু জেল খেটে যেতে হবে, একটা যাবজ্জীবন কারাদণ্ড তাকে কিন্তু পোয়াতে হবে এমন একটা সাজা শোনানো হতে পারে এবং সর্বোচ্চ ফাঁসির সাজাও কিন্তু শোনানো হতে পারে। আমরা কিন্তু অবশ্যই জানি যে এই ধরনের কেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফাঁসির সাজা হোক কিংবা এই যাবজ্জীবন কারাদণ্ডের সাজাই হোক না কেন সেটা কিন্তু এখনই কার্যকর হবে না। পরবর্তীতে এই মামলা কিন্তু আবারও হয়তো হাইকোর্টের দ্বারস্থ হবে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। সেই ঘটনা কিন্তু আমরা অতীতেও দেখেছি ধনঞ্জয় কেসের ক্ষেত্রে এবং অন্যান্য কেসের ক্ষেত্রেও এবং অবশ্যই একটা সময় দীর্ঘ সময়ের কিন্তু একটা ব্যাপার এই সমস্ত মামলার ক্ষেত্রে আমরা দেখেছি এবং অবশ্যই তার সঙ্গে যেটা তাৎপর্যপূর্ণ যে অভয়ার বাবা মা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু অবশ্যই এই মামলাটি একা না শুনে হয়তো তিনি আরো 2-3 জনকে সাথে নিয়ে ডিভিশন বেঞ্চের মাধ্যমে কিন্তু এই মামলাটি শুনতে পারেন এবং পরবর্তীতে শুনানি দান করতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো আবার অন্য নতুনভাবে সিবিআই তদন্ত, আবার নতুনভাবে একটা তদন্তের একটা অবকাশ থাকতে পারে। কিন্তু আপাতত কিন্তু শিয়ালদা কোর্টের দিকে আমরা যে এতদিন ধরে তাকিয়েছিলাম, বারংবার যে শিয়ালদা কোর্টের দিকে আমাদের নজর ছিল যেখান থেকে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৎকালীন সুপার যিনি ছিলেন তাকে কিন্তু এই মামলার থেকে আগেই জামিন দিয়ে দেওয়া হয়েছিল। টালা থানার তৎকালীন ওসি, ঘটনার দিন যে ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল, তাকে কিন্তু এই শিয়ালদা কোর্ট থেকেই জামিন দিয়ে দেওয়া হয়েছে। এই কেসে কিন্তু একমাত্র কনভিক্টেড হলেন সঞ্জয় রায় যিনি কিন্তু একদম 10ই অগস্ট কলকাতা পুলিশের হাতেই ধরা পড়েছিলেন। আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তীতে শাসক দল এই নিয়ে কি বলছে, পরবর্তীতে বিরোধীরা যারা উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমেছিলেন তারাই বা কি বলছেন। কখনো ধর্ণা মঞ্চ দিতে দেখেছি আমরা, কখনো ধর্ণা মঞ্চে কিন্তু অনশনরত থাকতে দেখেছি জুনিয়র ডাক্তারদের, তারাই বা কি বলছেন সেই সমস্ত উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। দেখবো আমরা 18ই জানুয়ারির পর 20শে জানুয়ারি কি রায়দান হয় এবং আজকে দোষী সাব্যস্ত হলো, রায়দানের ক্ষেত্রে ঠিক কি রায়দান কোর্ট করে, অনির্বাণ দাস কি বক্তব্য রাখছেন, সঞ্জয় রায়ের কথা শোনার পর কি রায় কোনোভাবে বদলাচ্ছে, সেই সমস্ত খবর আপনাদের সামনে হাজির করবো আমরা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।